সো চলো শুরু করা যাক। আগের দিন আমরা ফিগার অফ স্পিচের অনেকগুলোই দেখে নিয়েছিলাম। যেমন ধরো ওই যে অ্যাল্টারেশন, ইউফেমিজম, লিটোটস, ফান, কনসোনেন্স, অ্যাসোনেন্স, এগুলো আমরা সবই আগের দিন, এগুলো আমাদের সব আগের দিন কমপ্লিট হয়ে গেছিল। ঠিক আছে তো, এবার আজকে আমরা যেটা দেখবো, তারপরের দিন আমি যখন তোমাদের ফিগার অফ স্পিচের কোশ্চেন আনসার প্র্যাকটিস করেছিলাম, যেটা সিভিটির জন্য করেছিলাম, যদি সবাই দেখতে পারো কোশ্চেন আনসার ভিডিওটা রয়েছে, থাকবেও, সেখানে আমি তোমাদের এই যে সিনেকডকি এটা পড়ে দিয়েছিলাম। এটা একদম পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছিলাম। সরি, দেখে আমি জাস্ট একটু ইরেজ করে দিচ্ছি। হ্যাঁ, সেখানে আমি তোমাদের পরিষ্কার এটা বুঝিয়ে দিয়েছিলাম। তারপর মেটানমিটা বুঝিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা যেটা বুঝবো, ক্লাইম্যাক্স থেকে বুঝবো। তো তোমরা যারা ফিগার অফ স্পিচের প্রথম থেকে ভিডিওগুলো দেখোনি, তো প্রথমে তোমরা এটা দেখে নাও, এই ভিডিওটা দেখে নাও, তারপর দুটো ভিডিও পরপর দেখে নিল, তোমরা বুঝে যাবে, সমস্যা হবে না। ঠিক আছে তো, যাই হোক, আপাতত আমরা শুরু করবো আজকে ক্লাইম্যাক্স থেকে। চলো শুরু করা যাক। ক্লাইম্যাক্স বলে একটি ফিগার অফ স্পিচ রয়েছে। এটার মানে হচ্ছে যখন কোনো ভাব না, আচ্ছা এক্সাম্পল দিয়ে বোঝাই। হি কেম, দেখো প্রথমে লেখা আছে হি কেম, তারপর হি স, তারপর হচ্ছে হি হি কনকার্ড। ঠিক আছে, প্রথমে দেখো, ধীরে ধীরে দেখো ভাবটা বাড়ছে। সে এলো, সে দেখলো, মানে সে এলো প্রথমে, এটা এতটা গুরুত্বপূর্ণ না। সে দেখলো, তারপর একটু গুরুত্ব পাচ্ছে, তারপর সে জয় করলো, কঙ্কার, খঙ্কার মানে জয় করা। এখান থেকে আমরা একটা নতুন ভার্ব শিখে গেলাম, একটা শব্দের মানেও শিখে গেলাম। ঠিক আছে, তো এটাও কিন্তু আমাদের লক্ষ্য, শুধু ইংলিশটা শুধু গ্রামারের মধ্যে সীমাবদ্ধ থাকা নয়, ভোকাবুলারিটাও আমাদের প্যারালালি ইমপ্রুভ করতে হবে। যাই হোক, তো দেখো প্রথমে এটা এটা লেস ইম্পর্টেন্ট, আবার এটা একটু বেশি ইম্পর্টেন্ট, হি স, তারপর হি কনফার্ড, আবার এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এবার সেটা হলো হচ্ছে গিয়ে কনকার্ড। বুঝেছো? তাহলে একদম যখন প্রথমে একটু ইম্পর্টেন্ট থাকবে, তারপর আরেকটু ইম্পর্টেন্ট হবে, তারপর আরেকটু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হবে, তখন এরকম চলবে, তখন সেটা হয়ে যাবে ক্লাইম্যাক্স। মানে ধীরে ধীরে ভাব, গুরুত্ব, ইন্টেন্সিটি বাড়তে থাকে, বাড়তে হতে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে পৌঁছে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর অ্যান্টি ক্লাইম্যাক্স মানে কি? ক্লাইম্যাক্স মানে যদি এটা হয় যে ধীরে ধীরে ভাব বাড়বে, তাহলে অ্যান্টি ক্লাইম্যাক্স মানে ধীরে ধীরে ভাব কমবে, অপোজিট হবে। তো তো দেখা অপোজিট হয়ে যাবে। এখানে দেখা প্রথমে কিন্তু ভাবটা মানে ইন্টেন্সিটিটা কম ছিল কথা বলার, ঠিক কেম সে এলো এক্ষেত্রে। তাহলে নিশ্চয়ই যখন অ্যান্টি ক্লাইম্যাক্স, যখন অ্যান্টি মানে কথাটা উল্টো হবে, তাহলে এখানেই ভাবটা বেড়ে যাবে। এখানে ভাবটা বেড়ে গেছে, দেখো হি লস্ট হিজ জব, সে তার চাকরিটা হারালো। এখানে ভাবটা সব থেকে বেড়ে গেল। আবার সে দেখলো, মানে সে জয় করলো। মানে এখান থেকে ভাবটা এখানে একটু বেশি বেড়েছিল, তো এখানে ভাবটা যখন বেড়ে গেছে, তাহলে ভাবটা এখানে একটু কমবে। সে তার গাড়িটা হারালো। তো লাস্টে গিয়ে হিজ পেইন, এইটা একদম মানে সব থেকে ছোট, মানে এটা তুচ্ছ ব্যাপার। প্রথমেই সে চাকরি হারালো, তারপর সে গাড়ি হারালো, তারপর পেন হারালো, এটা তুচ্ছ ব্যাপার, মানে এখানে কি ভাবটা কমে গেল। তো তখন হয়ে যাবে অ্যান্টি ক্লাইম্যাক্স। ভাবটা যখন এখানে বাড়ছিল, তারপর আস্তে 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 কমছিল, তারপর আস্তে আস্তে এখানে এদিক থেকে বাড়ছিল। আর এখানে ব্যাপারটা হচ্ছে গিয়ে এখান থেকে ব্যাপারটা এখানে গিয়ে বেড়েছে, বেড়েছে এইদিকে, কমেছে এইদিকে, তো ব্যাপারটা এরকম। আর এক্স, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এক্সক্লেমেশন বলে একটা ফিগার অফ স্পিচ অনেক জায়গায় অ্যাড করা থাকে, তো আমি এটা তেমন কিছু না, এক্সপেরিমেন্টের যে সেন্টেন্স গুলো হচ্ছে সেগুলো, হোয়াট ওয়ান্ডারফুল সিনারি, এটা নিয়ে বেশি কিছু আমি বলছি না। আবার ইন্টারোগেশন যেটা রয়েছে, ইন্টারোগেশন মানে হচ্ছে ধরো জিজ্ঞেস করো কাউকে কিছু। এখানে এখানে যারা ইন্টারোগেটিভ কোশ্চেন যেটা হয় সেখানে, সেটা কিন্তু এরকম না। মানে ইন্টারোগেটিভ কোশ্চেন আমরা করি উত্তর পাওয়ার জন্য, যে হোয়াট ইজ ইউর নেম, এরকম আমরা কোশ্চেন করে থাকি। কিন্তু এই ফিগারে কিছু কোশ্চেন করা হয় উত্তর পাওয়ার জন্য না, বক্তব্যটাকে আরো জোর দিয়ে বলার জন্য। যেমন ধরো, হু ডাজেন্ট লাভ চিলড্রেন, শিশুদের কে ভালোবাসে না, ব্যাপারটা এরকম সেন্সে বোঝা হয়েছে। এখানে কিন্তু উত্তর চাইনি বক্তা, বক্তা জাস্ট আরো পয়েন্টটাকে জোর দিয়ে বলতে চেয়েছে যে শিশুদের তো সবাই ভালোবাসে। এটাকে একটা জোর দিয়ে বলা হয়েছে, এমফাসাইজ করা হয়েছে বলতে পারি, জোর দেওয়া হয়েছে, জোর দিয়ে বলা হয়েছে। তো এটা হচ্ছে গিয়ে
জোর দেওয়া, এটা হচ্ছে কি আহ ইন্টারোগেশন। আবার দেখো এপিগ্রাম। এপিগ্রাম নিয়ে তোমাদের মনে একটা ডাউট তৈরি হবে, কারণ তোমরা যদি আমার প্রথম ভিডিওটা যারা দেখেছো, সেখানে আমি তোমাদের প্যারাডক্সটা পড়িয়েছিলাম। প্রসঙ্গত ওখানে প্যারাডক্সের কথাটা বলতে হবে। প্যারাডক্সটা পড়িয়েছিলাম। প্যারাডক্স পড়ানোর সময় তোমাদের আমি বলেছিলাম, যারা দেখেছো তারা জানবে, এই প্যারাডক্স মানে হচ্ছে দেখতেই সেন্টেন্সটা ভুল বলে মনে হবে, কিন্তু সেন্টেন্সটার ভিতরে একটা গভীর তাৎপর্যপূর্ণ অর্থ থাকবে। যেমন এখন যে তোমাদের উদাহরণ দিয়েছিলাম, দ্য মোর ইউ লার্ন দ্য লেস ইউ নো। যত পড়বে তত তুমি কম জানবে। এটা পড়লেই মনে হবে সেন্টেন্সটা ভুল, কিন্তু ভিতরে একটা মানে আছে। যত আমরা পড়বো তত আমাদের জ্ঞানটা দেখবো যে তত আমাদের জ্ঞানটাই নেই, মানে আমাদের জ্ঞানটা খুব সীমিত। তাই জন্য পড়তে হবে। এটা ব্যাপারটা এরকম, ব্যাপার একটা তাৎপর্যপূর্ণ ভিতরে একটা মিনিং আছে। কিন্তু এবার এপিগ্রামেও ব্যাপারটা কিছুটা সেরকম, আবার সেরকম না। ব্যাপারটা কিরকম সেটা আমি বলবো, তবে এখানে বলবো না। আমি চলে যাব স্ক্রিনে, স্ক্রিনে যাব। স্ক্রিনে কি তোমাদের আমি পুরোটা বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, এবার তোমরা সেটা পুরোটা দেখবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না, এটা বুঝতে পারবে না। আমি চলে যাচ্ছি স্ক্রিনে। আমি তোমাদের প্যারাডক্স পড়িয়েছিলাম। তো একটা মিনিট, এখানে জাস্ট আমি দিচ্ছি প্যারাডক্স। এখানে আমি লিখবো এপিগ্রাম। বানানটা একটু দেখে নেবে তোমরা, একদম ইজি বানান। প্যারাডক্স যখন আমি তোমাদের পড়িয়েছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম, তখন আমি তোমাদের বলেছিলাম যে প্যারাডক্স মানে, আমি আমার বলছি, যে প্যারাডক্স মানে হচ্ছে যে দেখতে মনে হবে ভুল, দেখতে মনে হবে ভুল, দেখতে মনে হবে ভুল, কিন্তু ভিতরে একটা মানে থাকবে। ঠিক আছে, মানে দেখতে মনে হবে কন্ট্রাডিক্টরি। এটা মানে হচ্ছে কন্ট্রাডিক্টরি বলতে পারি আমরা। কন্ট্রাডিক্টরি, কিন্তু এপিগ্রাম মানে হচ্ছে, এপিগ্রাম মানে কিন্তু একটা ছোট্ট বক্তব্য হবে। বক্তব্যটা ছোটও হবে, সেটার থেকেও যেটা বড় কথা, উইটটি আর মেমোরেবল। উইটটি, এটা বাংলা মানে হচ্ছে বুদ্ধি, বুদ্ধিদীপ্ত, বুদ্ধিদীপ্ত হবে, আর মেমোরেবল হবে, প্লাস মেমোরেবল। ঠিক আছে, একটা এখানে গভীর চিন্তা করানোর একটা ব্যাপার থাকে, যে গভীর চিন্তা, গভীর গভীর চিন্তা। আর এখানে যেটা হচ্ছে, মনে রাখা সহজ করে বলতে পারি, এই মেমোরেবল লিখেছি, মেমোরেবলি মনে রাখা সহজ করে। সাধারণত একটা ছোট সেন্টেন্সই হয়। ঠিক আছে,
এর ভিতরে একটা স্মার্ট শর্ট লাইন থাকতে পারে, এখানে একটু ব্যাপারটা একটু জটিল হতে পারে। পাউন্ড এটা তোমাদের একটা সমস্যা হতে পারে। আমি তাও চেষ্টা করলাম খুব সহজে বোঝানো, আশা করি তোমরা ঠান্ডা মাথায় ভেবে দেখে তোমরা ব্যাপারটা বুঝতে পারো। এবার তোমাদের আমি একটা উদাহরণ দিচ্ছি। দুটো উদাহরণ হতে পারে, অনেকগুলো উদাহরণ হতে পারে, দুটো কেন। যেমন ধরো, একটা উদাহরণ তোমাদের হতেই পারে যেটা আমি বলতেই পারি যে নকালিকে নিচ্ছি। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। আশা করি তোমরা সেন্টেন্সটা পরিষ্কার পড়তে পারছো। আহ আমি এটা তোমাদের বুঝাই দিচ্ছি ভালো করে। হ্যাঁ, এই যে ইজ দ্য চাইল্ড ইজ দ্য ফাদার অফ দ্য ম্যান। এই সেন্টেন্সটার মানে তো তোমরা যদি দেখো, তোমাদের ভুলেই যেতে পারে যে চাইল্ড ফাদার ব্যাপারটা কি করে একসাথে হয়ে যায়। কারণ তোমরা যদি ভেবে দেখো, উম, এই সেন্টেন্সটার উদাহরণ তোমার হয়তো আমি আগের দিনও বলেছিলাম। তোমরা যদি বলেছিলাম ভাবে ভেবে দেখো যে একটা শিশু যখন ছোট থাকে তখন সে তার নিজেই তার নিজের গার্জিয়ান হতে পারে। কারণ সে তো ভবিষ্যতে সে কেমন বিহেভ করবে, সে কেমন ভাবে তৈরি হবে সেটা তার ছোটবেলা থেকেই ঠিক হয়ে যায়। এই জন্য তাকে তার নিজের গার্জিয়ান হতে হবে। এটা এরকম একটা অর্থবহ মানে দাঁড়াচ্ছে। এটা প্যারাডক্স হতে পারে, এটা প্যারাডক্স হিসেবে কাজ করতে পারে, এতে গভীর মানে রয়েছে। আর একটা কন্ট্রাডিক্টরিও রয়েছে, তো এটা প্যারাডক্স হিসেবে বলতে পারি। আর আরেকটা উদাহরণ তোমাদের আমি দিচ্ছি, সেটা আমি উদাহরণটা মুছছি এবার। আশা করি তোমরা এটা লিখে নিয়েছো, আর তোমরা স্ক্রিনে তো দেখতেই পাবে। সব সময় তোমরা এটা লিখে নেবে। এটা আমি মুছে দেবো এবার। মুছে দিয়ে আমি চলে যাব হচ্ছে পরের, মুছে দিয়ে আমি চলে যাব হচ্ছে একবার স্ক্রিনে চলে যাচ্ছে। স্ক্রিনে চলে গিয়ে আরেকটা উদাহরণ লিখছি। উদাহরণটা এভাবে লিখতে পারি। এটা আমি এপিগ্রামের উদাহরণ লিখছি। এপিগ্রাম। আমি উদাহরণটা এপিগ্রামেরই লিখছি। ধরো লিখছি, স্পিচ ইজ সিলভার। স্পিচ ইজ সিলভার, সাইলেন্স ইন গোল্ডেন। এটাকে আমি সাইলেন্স ইজ গোল্ডেন। এর উদাহরণটা লিখলাম, দেখতে পাচ্ছ যে স্পিচ ইজ সিলভার, সাইলেন্ট ইজ গোল্ডেন। এটা কিন্তু খুব একটা ক্লেভার কথা আছে এর মধ্যে, এর ভিতরে এটা কিন্তু ডিপ ক্লেভার কথা রয়েছে, এটা মেমোরেবল এক্সপ্রেশন বলতে পারি, শর্ট একটা এক্সপ্রেশন। এটা একটা দুর্দান্ত উদাহরণ। এটা আমাদের রিয়েল লাইফের সাথেও হতে যাবে। এখানে দেখো, সিলভার বলা হচ্ছে একটা জায়গায়, এটা মার্ক করছে তার কারণ রয়েছে। আর এখানে দেখো বলা হচ্ছে গোল্ডেন। এখানে সিলভার বলতে সিলভার বোঝানো হয়নি। স্পিচ ইজ সিলভার বলতে বোঝানো হচ্ছে যে কথা বলা বা কথা বলা, এভাবে বলতে পারি। আহ কথা বলা সেটা ভালো, ঠিক আছে, সেটা ভালো কথা বলা, সেটা ভালো। কিন্তু
কথা বলা, তার তার মূল্য হচ্ছে রূপার মতো। রূপার বলতে বলতে এখানে সেটা বলা হয়নি রূপার মতো বলতে জাস্ট বলেছে হ্যাঁ ভালো। তারপরেই পরক্ষণে বলা হচ্ছে সাইলেন্স ইজ গোল্ডেন। গোল্ডেন মানে চুপ থাকা তার থেকেও ভালো, আরো ভালো, আরো ভালো। আশা করি তোমরা এবার পুরোটা বুঝতে পেরেছো যে দুটো ডিফারেন্স। এবার আমি স্ক্রিনে চলে আসবো। সরি। তাহলে তো দেখে দেখে নিলাম যে এটা যেটা চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান, এটা বলে দিলাম। তখন খুব ঠান্ডা মাথায় চিন্তা করবে যে বুঝতে পারলে কিনা প্যারাডক্সে দেখলাম। তাও তোমার সমস্যা থাকে আমাকে আবার কমেন্ট করবে, কোনো সমস্যা নেই। আমি সেটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও তৈরি করবো যে প্যারাডক্স আর বিজ্ঞানের সমস্যা টেকনোলজিটা ঠিক কোন জায়গায় আরো ভালো করে, আরো ভিতরে ঢুকে আমি ক্লিয়ার করার চেষ্টা করবো। তখন তোমরা আশা করি বুঝে যাবে, আশা করি এটাতে তোমাদের বুঝে যাওয়া উচিত। তার কনফিউশন নাম্বার তোমাকে বলি, আমি আরো ভিডিও তৈরি করে দেবো। অ্যান্টিথেসিস, এটা আমি শর্ট লিখেছি অপোজিট অর্ডার, দেখো আমি চেষ্টা করি তোমাদের শর্টে বোঝানোর জন্য, শর্টে রেখে লিখছি। অ্যান্টিথেসিস মানে অপোজিট ওয়ার্ড ব্যবহার হবে। এটার জন্য তোমাকে অক্সিমরনটা বোঝাতে হবে। অক্সিমরন আসলে তোমরা যারা দেখেছো তারা তাদের জানে। অক্সিমরন মানে হচ্ছে কন্ট্রাস্টিং আইডিয়া। দেখো দ্য বিটার সুইট, এটা তো কন্ট্রাস্টিং, একসাথে বসেছে, তাই জন্য এটা অক্সিমরন। কিন্তু অ্যান্টিথেসিসের অপোজিট ওয়ার্ড হলে সেটা একসাথে বসবে না। স্যাডের সাথে স্মাইলটা অপোজিট হিসেবেই বসেছে, কারণ স্যাডের সাথে স্মাইল যায় না। কিন্তু দেখো বলেছে আলাদা আলাদা, ডিফারেন্স মাঝে। ইউ আর স্যাড বাট গেভ আ স্মাইল, এটা অ্যান্টিথেসিস। ইউ আর স্যাড গেভ আ স্মাইল, এটা হয়ে যাবে অ্যান্টিথেসিস। কেন অ্যান্টিথেসিস হবে? কারণ দুটো কিন্তু একসাথে বসেনি, মানে বিটার সুইটের মতো ব্যাপারটা হয়নি। বিটার সুইটের মতো ব্যাপারটা হয়নি, কারণ বিটার সুইট যেটা এক্সাম্পল গুলো যেগুলো কন্ট্রাডিক্টরি হলেও পাশাপাশি বুঝতে পারে, সেইগুলো অ্যাকচুয়ালি হয়ে যায় অক্সিমোরন। আর আহ, সেটা হয়ে যাবে অক্সিমোরন। এটার থেকেও ভালো উদাহরণ, বেটার উদাহরণ হতে পারে অ্যান্টিথেসিস মানে দুটো ক্লিয়ারলি অপোজিট আইডিয়া হওয়ার হবে, অপোজিট ওয়ার্ল্ড হতে পারে, অপোজিট ওয়ার্ল্ড ব্যবহার হবে, ঠিক আছে। সেখানে দেখো হি ওয়াজ স্যাড বলা হয়েছে, হি ওয়াজ স্যাড, তারপরও বলা হয়েছে যে হি গেভ আস স্মাইল। এখানে একটা ইমোশনের একটা দেখো, এটা অ্যাকচুয়ালি ওয়ার্ড না, এটা সরি এটা ওয়ার্ড না, এটাকে আমি একটু চেঞ্জ করবো। এটা অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে, এটা হবে আইডিয়া। এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড না, অপোজিট আইডিয়া হবে, ঠিক আছে। অ্যান্টিথেসিস যেটা বলা হয়েছে, এটা এটা মানে হচ্ছে এখানে কিন্তু অপোজিট আইডিয়া। দেখো স্যাড মানে একটা ইমোশনাল ব্যাপার স্যাপার, তারপর সেখান থেকে উঠে এসছে গিয়ে মানে হাসি, সেটা কিন্তু একটা হ্যাপিনেসের ব্যাপার স্যাপার। তো সেখান জন্য এটা হয়ে গিয়েছে গিয়ে অ্যান্টিথেসিস, অ্যান্টিথেসিস বলতে পারি। আর যেটা অক্সিমোরন সেটা তো বললাম যে পর পর হবে। তো
এটা হতেই পারে। আর একটা জিনিস মানে আমি বলে রাখছি, দেখবে অনেক ক্ষেত্রেই দেখবে একই এক্সাম্পল অন্যান্য ফিগার্স পিছনে দেওয়া, সেটা যদি মিলে যায় তাহলে দেখা থাকতেই পারে। দেখবে একই এক্সাম্পল একটা ফিগার্স পিছনে ধরো আমি দিয়ে তোমাদের পাচ্ছি, অন্য ফিগার্স পিছনে কিন্তু সেই এক্সাম্পলটা দেওয়া আছে, এটা হতেই পারে। এটা নিয়ে কিন্তু বেশি ইয়ে করার কিছু নেই, এটা হতেই পারে। এই সেন্টেন্সটাকে এইভাবে না লিখে সেন্টেন্স চেঞ্জ করে দিচ্ছি, এই সেন্টেন্সটা লিখবো। হি ওয়াজ, এভাবে লিখতে পারি দেখো, হি ওয়াজ স্যাড, হি স্মাইল্ড। এটাকে আমরা এইভাবেও লিখতে পারি, এটাই বেটার। এটাও ঠিক আছে, এটাও এটা ঠিক আছে। আর এখানে আমি তোমাদের আরেকটু ভালো করে লিখে দিই, ওয়াজ স্যাড হি স্মাইল্ড। বা এটাকে এখানেও এভাবে লিখতে পারি, হি ওয়াজ স্যাড ইয়েট হি স্মাইল্ড, এটা এভাবেও করা যায়। এখানে একটা ইয়েট নিয়ে এসে এটাকে হি স্মাইল করে দেওয়া যায়, তখন আর এটা থাকবে না। যাই হোক, এটা অনেকভাবেই লেখা যায়। পরেরটা পড়বো চিয়াস মাস। চিয়াস মাস হচ্ছে এমন পার্টস অফ স্পিচ যেখানে রিভার্স হয়। কি হয়? রিভার্স। এবার কিরকম রিভার্স হবে? দেখো আমি একটা সেন্টেন্স লিখেছি, ওই লিভ টু লার্ন অ্যান্ড লার্ন টু লিভ। এখানে দেখো প্রথম জায়গায়, এখানে এখানে দেখো প্রথম জায়গায় লিভটা এসছে ইম্পর্টেন্ট হিসাবে, যে লিভটা এসছে। তারপরেই দেখো আমরা চেঞ্জ করে দিয়েছি, চেঞ্জ করে দিয়েছি এই ভেবেই যে লার্ন টু লিভ। এখানে প্রথম জায়গায় লিভ এটা এভাবে যাচ্ছিল, লিভ টু লার্ন, এখানে হয়ে গেছে দেখো লার্ন টু লিভ, ঘুরে গিয়েছে। তাহলে এখান থেকে আমরা এই চিয়াস মাসের ডেফিনেশন পেয়ে যাচ্ছি। এই চিয়াস মাস এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে যেখানে কি হবে, সেন্টেন্সের অর্ডার বা আইডিয়া একটা জায়গায় যেরকম থাকবে, অপর জায়গাটায় সেটা অপর পার্টে সেটা গিয়ে পাল্টে যাবে। পাল্টে কিভাবে পাল্টে যাবে? না, পাল্টে যাবে, রিভার্স হয়ে যাবে। মানে এ বি বি, এ ব্যাপারটা এরকম হবে। ধরো প্রথম জায়গায় রয়েছে এ বি, দ্বিতীয় জায়গায় হয়ে যাবে বি এ, ব্যাপারটা এরকম হবে। তো ব্যাপারটা এরকম ভাবে পাল্টে যাবে। এবং শেক্সপিয়ারের ম্যাকবেথে যেমন রয়েছে, ফিয়ার ইজ ফল, ফুল ইজ ফিয়ার, এটাও কিন্তু হতে পারে। এটাও হতে পারে, ফিয়ার ইজ ফুল। সরি, এটা অ্যাকচুয়ালি ফাউল। এটা অ্যাকচুয়ালি যেটা উচ্চারণটা হবে সেটা হচ্ছে ফাউল উচ্চারণ হবে, এটা অ্যাকচুয়ালি ফল, আমি ভুল বলছি। এটা হয়ে যাবে ফাউল, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফিয়ার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আশা করি তোমাদের এখন প্রশ্ন থাকার তো কথা নয় এটার ব্যাপারে, যে চিয়াস মাছটা বলে দিলাম যে ব্যাপারটা কি হবে এখানে ঘটছে। ব্যাপারটা কি বলে দিলাম তোমাদের এখানে কি হবে ঘটছে। চিয়াস মাছটা তাহলে বুঝে গেলে যে এখানে যে ব্যাপারটা উল্টে যাচ্ছে।
এখানে দেখো ফিয়ার ইজ ফলটা পারফুল ইজ ফেয়ার, এটা কিন্তু তিয়াত্তর এটা প্যারাডক্স। যাই হোক, ঠিক আছে, আসলে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং।